যুগিস উত্তরণ মন্ত্র চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আগের ক্লাসে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের তাপীয় ঘটনাসমূহ অধ্যায়ের কঠিন পদার্থের তাপীয় প্রসারণ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা তরল ও গ্যাসের প্রসারণ সম্পর্কে আলোচনা করব। তরলের প্রসারণের কতগুলো সাধারণ ঘটনা আমরা দৈনন্দিন জীবনে দেখে থাকি। যেমন রান্নাঘরে আমরা যখন জল বা দুধ বা তেল গরম করি, দেখেছি সেটা তার আয়তন বেড়ে যায়। বা থার্মোমিটারে আমরা যে পারদ ব্যবহার করি, সেটাও কিন্তু তরলের প্রসারণ, উষ্ণতার সঙ্গে সঙ্গে যে হয়ে থাকে সেই ধর্মটাকে কাজে লাগিয়ে পারদ ব্যবহার করা হয়। অর্থাৎ এটা যখন তাপ গ্রহণ করে, উষ্ণতা বৃদ্ধি হয়, সাথে সাথে সেই পারদ বা অ্যালকোহল যাই ব্যবহার করা হোক না কেন থার্মোমিটারে, সেটার প্রসারণ হতে থাকে এবং এইভাবে সে উষ্ণতা নির্দেশ করে। এখন আমরা কঠিন পদার্থের যেমন 3 রকমের প্রসারণের কথা বলেছি, যেমন দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ বা আয়তন প্রসারণ। তরলের ক্ষেত্রে কিন্তু এইরকম 3 রকমের প্রসারণ আলোচনা করা হয় না, কারণ তরল পদার্থের শুধুমাত্র আয়তন আছে, নিজস্ব দৈর্ঘ্য বা ক্ষেত্রফল কিছু নেই। যে পাত্রে রাখা হয় তরল, সেই পাত্রের দৈর্ঘ্য এবং তার ক্ষেত্রফল ধারণ করে। তাই আমরা তরলের আয়তন প্রসারণে আলোচনা করি। তরলের আয়তন প্রসারণের কথা বলতে গিয়ে আমরা একটা আপাত প্রসারণের ধারণা আনি। তরলের আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ 2 রকমের প্রসারণ হয়ে থাকে। এখানে আমরা একটা চিত্রের সাহায্যে জিনিসটা একটু বুঝতে পারি। যে ধরো একটা পাত্রে আমি তরল নিয়ে তাকে যখন উত্তপ্ত করি, ধরছি সেই তরলটা ছিল আমার প্রথমে 100 সিসি। উত্তপ্ত করার পর সেই তরলটা আমি ধরছি এতটা পর্যন্ত বৃদ্ধি ঘটলো, এই লেভেলে আমার ছিল, এই পর্যন্ত বৃদ্ধি ঘটলো, ধরছি এটা হচ্ছে 130 সিসি। স্বাভাবিকভাবে এখানে যেহেতু আমরা দেখছি যে 130 পর্যন্ত উঠেছে, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি তরলটার আপাত প্রসারণ হয়েছে। 100 সিসি ছিল আর তাহলে 130 হয়েছে, তার মানে হচ্ছে 30 সিসি হচ্ছে তরলটার প্রসারণ। এই যে 130-এর স্কেলিংটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু প্রকৃত হিসাব নয়। এই যে স্কেলিং, এটা কিন্তু উষ্ণতাজনিত কারণে, যেহেতু এটা একটা পাত্রের মধ্যে রেখে এটাকে উত্তপ্ত করা হয়েছে, তাহলে কিন্তু এর প্রকৃত যে বৃদ্ধি, যেটা আমরা 30 সিসি এখন দেখতে পাচ্ছি, এটাকে আমরা তরলের আপাত প্রসারণ বলবো। প্রকৃত প্রসারণ কেন বলবো না? না, এই যে পাত্রটা, এখানে তরলটার যেমন প্রসারণ হয়েছে উষ্ণতার সঙ্গে সঙ্গে, যে পাত্রটা রাখা হয়েছে যে কঠিন পদার্থের, তারও কিন্তু কি হবে, প্রসারণ হবে। মানে এখানে আমরা ছবিতেও সেই রকমভাবেই দেখছি, এইখানে পাত্রটার যা সাইজ, এখানে কিন্তু তুলনায় পাত্রটার সাইজ একটু কী হয়েছে, বেড়ে গেছে। অর্থাৎ আমরা যদি একটা মোটামুটি একটা হিসাব দেখি, যে ধরো এই রকম সাইজের ছিল অ্যাকচুয়াল পাত্রটাও বেড়ে এতটা অংশ কী হয়েছে, বেড়ে গেছে। তাহলে স্বাভাবিকভাবে তরলের যে দৈর্ঘ্য বৃদ্ধি এইটুকু হয়েছে, যদি পাত্রটার কোনো রকম প্রসারণ না হতো, এই অংশে যে তরলটা এসে পড়েছে, এই তরলটা কিন্তু আরও কিছুটা কী হতো, উপরের দিকেই উঠতো। পাত্রটা বেড়ে যাওয়ার জন্য এখানে কিন্তু আমরা যেটা 100 সিসি এখন দেখব, সেটাও কিন্তু 100 সিসির চাইতে কম দেখাচ্ছে। মানে সেটা অ্যাকচুয়ালি 100 সিসির বেশি হবে, বা এখানে যেটা 130 সিসি, সেটাও কিন্তু 130 সিসির চাইতে একটু বেশি হওয়ার কথা। অর্থাৎ এই যে পরিমাণ অংশটা এখানে পাত্রটা বড় হওয়ার জন্য এখানে রয়ে গেছে, এই অংশটা এখানে জুড়ত, এবং এই অংশটার আয়তনই হচ্ছে পাত্রটার প্রসারণজনিত আয়তন। অর্থাৎ আমরা বলতে পারবো যে তরলের প্রকৃত প্রসারণ, তরলের যদি প্রকৃত প্রসারণ আমরা চাই, তাহলে তরলের আপাত প্রসারণ যা আমরা প্রথমে দেখছি, প্লাস পাত্রটার যা প্রসারণ হয় সেটাকে যোগ করতে হবে, পাত্রের প্রসারণ।
এই প্রসঙ্গে আমাদের আরও একটা বিষয় মনে রাখতে হবে যে তরলের এই যে প্রসারণটা এটা কঠিন পদার্থের তুলনায় কিন্তু বেশি হয়। যে কোনো কঠিন পদার্থের উষ্ণতা বৃদ্ধির জন্য যে হারে তার আয়তন প্রসারণ হয়, তরলের ক্ষেত্রে কিন্তু তার চাইতে অনেকটা বেশি হারে আয়তন প্রসারণ হয়, কিন্তু এটা আবার গ্যাসের তুলনায় কম। অর্থাৎ সবচাইতে কঠিন তরল গ্যাস মিলিয়ে সবচাইতে আয়তন প্রসারণ কিন্তু গ্যাসের ক্ষেত্রে বেশি, তার চাইতে কম হবে তরল, এবং সবচেয়ে কম হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। তো আমরা এই যে এখানে এই সম্পর্কটা পেলাম, তরলের প্রকৃত প্রসারণ সমান হবে তরলের এখানে আপাত প্রসারণটা লিখতে হবে, আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। তো এটা বোঝানোর জন্য আমরা প্রকৃত প্রসারণ বা আপাত প্রসারণ কি হারে হয় এটা বোঝাবার জন্য আমরা একটা রাশি তৈরি করি, যে রাশিগুলোকে বলা হয় একটা আপাত প্রসারণ গুণাঙ্ক এবং একটা বলা হয় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আপাত প্রসারণ গুণাঙ্ককে গামা এ দ্বারা প্রকাশ করি এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে গামা আর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। কাকে বলে গামা এ? না, এটা আমাকে দেবে যে কি হারে তরলটার আপাত প্রসারণ হয়। আমরা ধরছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটা তরলের আয়তন ছিল V0, এবং উষ্ণতা বৃদ্ধি করে যখন T ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো তখন ধরছি তার আপাত আয়তন হয়েছে VT ড্যাশ। তাহলে তার আয়তন 0 ডিগ্রি থেকে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তনের পরিবর্তন বা বৃদ্ধি এক্ষেত্রে হচ্ছে VT ড্যাশ মাইনাস V0। কত আয়তনের জন্য হয়েছে? V0 আয়তনের জন্য। তাহলে একক আয়তনের জন্য কত? না V0 বাই V0, VT ড্যাশ মাইনাস V0 বাই V0। এটা কত উষ্ণতা বৃদ্ধির দরুন হলো? 0 থেকে T, মানে T উষ্ণতা বৃদ্ধি হয়েছে। তাহলে একক উষ্ণতার জন্য কত আয়তন বৃদ্ধি ঘটবে? এটা T উষ্ণতার জন্য এতটা একক আয়তনে বৃদ্ধি। একক উষ্ণতা বৃদ্ধির জন্য তাহলে একক আয়তনে আয়তন বৃদ্ধি কত হবে? না VT ড্যাশ মাইনাস V0 বাই V0 ইন্টু T। এইটাকে আমরা বলছি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, এবং একে আমরা গামা এ চিহ্ন দিয়ে প্রকাশ করছি। তাহলে সংজ্ঞা হিসাবে আমরা আবার এটা বলি, কি বলবো? যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনে কোনো তরলের যে আপাত আয়তন প্রসারণ হয় তাকে বলা হয় আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। এর একক কি হবে? যেহেতু উপরে আয়তন এবং নিচু আয়তন রয়েছে, তাহলে আয়তনের একক এখানে থাকবে না, শুধুমাত্র উষ্ণতার একক নিচে থাকবে, অর্থাৎ ডিগ্রি সি ইনভার্স বা এসআই পদ্ধতিতে এর একক হবে ক্যালভিন ইনভার্স। একই রকমভাবে আমরা বলবো যে গামা আর বা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর কিভাবে সংজ্ঞা দেব? এটা ধরছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলটির আয়তন হচ্ছে V0, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করে তরলটির প্রকৃত আয়তন হচ্ছে VT। তাহলে একই রকমভাবে একক আয়তনে এবং একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রকৃত আয়তনের প্রসারণ কত হয়? VT মাইনাস V0 বাই V0 ইন্টু T। এটাকে আমরা বলছি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর। এটা হচ্ছে আয়তন বৃদ্ধি বাই V0 হচ্ছে একক আয়তনে আয়তন বৃদ্ধি বাই T আছে, মানে এটা হচ্ছে প্রতি একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধির জন্য কতটা আয়তন বৃদ্ধি করছে। এটারও একক হবে একই রকমভাবে ডিগ্রি সি ইনভার্স বা ক্যালভিন ইনভার্স। এবং গামা এ ও গামা আর এর মধ্যে সম্পর্কটা হবে, যদি গামা জি হয় পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, গামা জি পাত্রটার আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে এই তিনটের মধ্যে আমরা সম্পর্ক বলবো গামা আর সমান হবে গামা এ প্লাস গামা জি। এর মধ্যে মনে রাখবে যে গামা আর হচ্ছে তরলটির নিজস্ব ধর্ম, এটা স্থির হবে। অর্থাৎ আমরা যদি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলি বা
কোন একটা অ্যালকোহলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলি, এটা সবসময় স্থির আসবে, স্থির মান সম্পূর্ণ নির্দিষ্ট। এইগুলো নির্ভর করবে গামা এটা নির্ভর করবে পাত্রের প্রসারণ গুণাঙ্কের উপর, অর্থাৎ পাত্রটার কী রকম প্রসারণ হচ্ছে সেই অনুযায়ী এটা কিন্তু সেইভাবে চেঞ্জ করে যাবে, এটা কিন্তু স্থির থাকবে না। অর্থাৎ আমি ধরো গ্লাসের বা কাচের পাত্রে নিয়ে আমি জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক মাপছি, সেক্ষেত্রে যে গামা এটা হবে, আমি যদি কাচের পরিবর্তে ধরো আমি একটা অ্যালুমিনিয়াম পাত্রে নিয়ে তার আপাত প্রসারণ দেখি, তার আপাত প্রসারণ গুণাঙ্কর মান কিন্তু আলাদা হবে, কিন্তু এই দুটোর যোগ করে গামা আর এর মান সর্বদাই একই আসবে। মানে আমরা একটা যদি সাধারণ হিসাবে সুবিধার জন্য বলি, ধরো আমি এমনি হিসাব করছি যে ধরছি গামা জি এর মান হচ্ছে 10, আর গামা যেটা আর রিয়েল কোন একটা পদার্থের তরলের সেটা যদি হয় 100, এবং এটা দেখা গেল যে আমরা যখন করছি জলের হিসাব, যে সেটা আপাত প্রসারণ এসছে, তার মানে কত 90 হবে, 90 প্লাস 10 সমান হয়ে গেল 100। এবার কোনো একটা অন্য পদার্থ নিয়ে যদি দেখি যে তার পাত্রটার প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 20, স্বাভাবিকভাবে তার আপাত প্রসারণ গুণাঙ্কটা হবে কত 80, কারণ তার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সবসময় কি আসবে 100 আসবেই। এই হচ্ছে তরলের প্রসারণ সংক্রান্ত বিভিন্ন বিষয়। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখা ভালো, যে তাপ প্রয়োগ করলে তরলের যে প্রসারণ হয় এই সম্পর্কে একটা ব্যতিক্রমও রয়েছে, যেটাকে আমরা বলি জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এখানে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত জলের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির দরুন কিন্তু আয়তনের প্রসারণ হয় না। 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির দরুন, যেটা অন্য তরলের ক্ষেত্রে আয়তন বৃদ্ধি ঘটে, জলের এই উষ্ণতার পাল্লার মধ্যে কিন্তু আয়তনের বৃদ্ধি ঘটে না, আয়তনের হ্রাস ঘটে। এটাকে আমরা জলের ব্যতিক্রান্ত প্রসারণও বলে থাকি। এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা গ্যাসের প্রসারণ সম্পর্কে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।